নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের সার্ভাইভাল আড্ডাতে আপনাদের স্বাগত জানাই। আমরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমাদের আড্ডা নিয়ে। তো আড্ডা শুরু করা যাক। তো প্রণয়, বলো একটা ভূতের গল্প শোনাও আজকে। হ্যাঁ, তো শুরু করছি আজকে একটা সুন্দর ভূতের গল্প। হ্যাঁ, শুরু করো। গল্পটা আমার নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আজ থেকে বেশ কিছু বছর আগে, তখন আমি সবে সবে এই তন্ত্র সাধনার দিকে এগিয়েছি। একদিন গভীর অমাবস্যার রাত, চারিদিকে অন্ধকার যেন গিলে খাচ্ছে পুরো পরিবেশটাকে। এইরকম সময় আমার গুরুদেব আমাকে বলেন, আজকের আমরা দুজনে ওষুধ তুলতে, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তারপর আমি আমার গুরুদেবের সঙ্গে যাব বলে একদম স্থির করে ফেলি, মনস্থির করে। গুরুদেব আর আমি দুজনে যাব। এইবারে আমরা বেরিয়ে পড়ি, বাড়ি থেকে রওনা দিয়ে দিই রাত 9:15-10টার দিকে। ওষুধটা কোথায় তুলতে যাব? শ্মশান। এইবার অনেক কিছু বিধি নিয়ম আছে। আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম পুরো ফাঁকা পথ, রাস্তার দুই ধারে সারি সারি গাছ, সেখান দিয়ে আমরা দুজনে যাচ্ছি সাইকেলে করে। খালি পরিবেশটাকে ফিল করো, ওই রকম একটা রাতে ওই রকম রাস্তা দিয়ে সাইকেলে আর দুজনে যাচ্ছি। গেলাম শ্মশানে, আসার ঠিক একটু আগে আচ্ছা। শিয়ালের ডাক কানে আসতে শুরু হয়ে গেল। শিয়াল ডাকছে ঝোপে ঝাড়ে। এবার তখন সবে সবে আমি গুরুদেবের থেকে শিক্ষা নিচ্ছি। এবার দুজনে শ্মশানের একদম পাশে গিয়ে দাঁড়ালাম। তখনই এলো আসল পরিবেশের রূপ। আমরা যে আলোতে থাকি, আলোর মর্ম আমরা বুঝি না, কিন্তু ওই জায়গাটার যে অন্ধকারটা, সেই সময় আলোটাকে খুব মিস করছিলাম। আর সেই যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশটা গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। কিন্তু আমি বিশ্বাস করতাম যে সঙ্গে গুরুদেব আছে, আমার কোনো ক্ষতি হবে। তো ওখানে একটা নিয়ম কানুন ছিল, যেটা গুরুদেব আমাকে দিয়ে করালেন। আমার জামা কাপড় আর গুরুদেবের জামা কাপড় সম্পূর্ণ খুলে ওই সাইকেলে একটা ব্যাগের মধ্যে রাখলাম। রাখার পর এইবারে গুরুদেব আমার দেহটাকে বন্ধ করে এবং নিজের দেহটাও বন্ধ। তাহলে দুজনে উলঙ্গ অবস্থায় ছিলে তো? তারপর হ্যাঁ, একদম। একদম একদম এক প্রপার। তারপরে জামা কাপড় গুলো রাখার পরে এইবারে গুরুদেব আমার দেহ বন্ধ করলেন এবং নিজের দেহও বন্ধ। এক্ষেত্রে বলে রাখি, বাড়ি থেকে কিন্তু উনি দেহ বন্ধ করে গেছিলেন, তারপরেও ওখানে গিয়ে আবার বন্ধ। তারপর আমরা দুজনে শ্মশানের ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত নিলাম। শ্মশানের ভেতরে আলো জ্বলে, সবাই জানো, এবং মন্দিরও আছে, এটাও সবাই জানো। এইবারে যখন আমরা শ্মশানের মধ্যে প্রবেশ করলাম, সেই পরিবেশটা আমি মুখে বর্ণনা দিতে পারি। যখন আমরা শ্মশানে ঢুকলাম, তখন রাত 12টা, পৌনে 12টা। এরপরে গুরুদেবের বিধি যা আছে উনি সেগুলো নিজেই করতে থাকলেন, আর আমি মন দিয়ে সেগুলো শিখতে থাকলাম। গুরুদেবের কিছু বিধিবিধান কমপ্লিট করার পর গুরুদেব ওই শ্মশানে ঠিক মাঝ বরাবর আমাকে একটা গণ্ডি কেটে দিলেন এবং আমাকে বললেন, যা হয়ে যাক না কেন, এই গণ্ডি থেকে
বাইরে বেরো। কিন্তু আমি গুরুদেবকে শ্রদ্ধার সহিত বললাম, গুরুদেব বেরোবো না। কিন্তু আমার মন থেকে একটা ভয় প্রকাশ করছিল, কাজ করছিল, যে এবার আমাকে একা এখানে থাকতে হবে, গুরুদেব আরো গভীরে চলে যাবে। এই ভয়টা আমার মধ্যে কাজ করছে। অবস্থা রাত হওয়ার কারণে একটু আলো আসছিল না, ওই দূরে মন্দিরের আলোটাই জাস্ট আলো হিসেবে ছিল, বাকিটা পুরো অন্ধকার। গুরুদেব গন্ডি কেটে দিলেন যথারীতি, আমাকে সেই গন্ডির ভেতরে দাঁড় করিয়ে রাখলেন। গন্ডিটা এতটাই বড় ছিল যে সেখানে আমি শুধু দাঁড়িয়ে থাকতে পারতাম, বসতেও পারতাম। তাহলে কতটা বড় ছিল সেটা আশা করি অনুমান করতে পারছি। সেখানে আমি স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। আমার মনের মধ্যে খুব ভয় কাজ করছে, এবার আমার গুরুদেবকে ছেড়ে দিতে হবে, গুরুদেব এগিয়ে যাবে। আমি গুরুদেবকে মনে সাহস, তবু ভয়ের মধ্যেও সাহস নিয়ে বললাম, গুরুদেব তুমি কখন আসবে আবার? গুরুদেব আমাকে বললো, বেশিক্ষণ নেবো না, তাড়াতাড়ি চলে আসবে, তুই খালি এই গন্ডি থেকে বেরোবি, যা কিছু হয়ে যাক এই গন্ডি থেকে বেরোবি। আমি স্থির হয়ে গন্ডির মধ্যে দাঁড়িয়ে গেলাম। গুরুদেব যথারীতি চলে গেল। গুরুদেব যাওয়ার পর তারপরে যে ঘটনাটা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওই রকম একটা পরিবেশে যদি এইরকম একটা ঘটনা হয়, রক্ত জল হয়ে, ঠিক আমারও তখন ওটাই হয়েছে। আমি যখন দাঁড়িয়েছিলাম, দুটো টুকরো টুকরো হাত আমার এই গন্ডির বাইরে এসে কাঁপতে শুরু। যে পরিস্থিতিটা আমি নিজের চোখে দেখছি, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার হাত পা পুরো ঠান্ডা বরফের মতো হয়ে যেতে থাকে। আমি নিজের মধ্যে যেন নেই, কিন্তু আমার মন থেকে একটাই কথা আসছে, আমাকে এই গন্ডির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আমাকে যেন কেউ বাইরে থেকে ডাকছে, আয় এই গন্ডি থেকে বেরিয়ে আগে আয়, কিন্তু আমি যেতে পারছি না। আমি এক জায়গায় ঠান্ডা হয়ে জমে গেছি, পুরো স্তব্ধ, কোনো একটা আওয়াজও আসছে না কোথাও থেকে। চারিদিকে ঘন অন্ধকার, আর আমি মাঝখানে একটা কাঠির মতো দাঁড়িয়ে। ঠিক এই সময় আমি তো এটার জন্য প্রস্তুত ছিলামই না, আরো একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল আমার সামনে। আমার কপাল থেকে ঘাম গড়িয়ে আসতে থাকলো। ওই ঠান্ডা লাগছে শরীরে, কিন্তু কপাল থেকে ঘাম গড়িয়ে আসছে। সামনে দেখলাম একটা কালো বিড়াল এসে আমাকে ডাকছে, আয় আমাকে ধরবি, আয়। আমি গল্পটা বলছি, আমার গায়ের লোম কাঁটা মেরে উঠেছে। ঠিক সেই ফিলটা যখন আমি নিয়েছিলাম, বাস্তবে আমি নিজের মধ্যে ছিলাম না। বিড়াল কথা আমি বলছে? একদম একদম কথা বলছে, মানে কি আমাকে ডাকছে, আমি অনুভব করতে পারছি আমাকে ডাকছে যে আয় গন্ডিটা থেকে বেরিয়ে আয়, আর শুধু লাফাচ্ছে। আমি আর থাকতে পারলাম না, নিজের মধ্যে থাকতেই পারলাম না। আমি কি করলাম, গন্ডি থেকে দিলাম এক লাফ, ওই বিড়ালটাকে ধরবো বলে। একটা ছেলে কখন থেকে খালি ডাকছে, আজকের ওকে ধরেই ছাড়ো। লাফ দিয়ে ধরতে গেলাম, বিড়ালটা এক লাফে 10 হাত পিছনে চলে গেল। আমি হাল ছাড়ার পাত্র নই, শরীরের মধ্যে সমস্ত সাহসটাকে এক জায়গায় করে দিল, ওকে আমার ধরতেই হবে, ওকে আমাকে ধরতেই হবে। একটা জেদ চেপে গেল। আমি ছুটে গিয়ে আবার লাফ মারলাম এবং ওটাকে ধরার চেষ্টা করলাম। আবার পিছনে 10 হাত এগিয়ে গেল, পিছনে 10 হাত এগিয়ে একা লাফে। কিন্তু তখন আমি যেন আর আমার মধ্যে নেই,
আমি তো তখন জ্ঞান শূন্য ভাবে শুধুমাত্র ওই বিড়ালটাকে ধরার আক্রোশে আমি লাফ দিতেই থাকছি, ওর পিছনে ছুটতেই থাকছি, ওকে আমাকে ধরতেই হবে, আমার জেদ চেপে গেছে। এইরকম ছুটতে 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 ছুটতে, তোমরা জানো না ওই শ্মশানে যেখানে মরা পোড়ানোর পর ওই যে ছাইগুলো ফেলা হয় একটা বিশাল উঁচু হ্যাঁ। ঢিবির মতো তৈরি হয় না? হ্যাঁ 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 ওই ওর পিছনেই গঙ্গাটা থাকে। ঠিক ওই জায়গাতে এসে আমি উপস্থিত, আর একটা লাফ, আর আমি পিছনের গঙ্গায়, পিছনের খাদে, তারপর এই একটা লাফ। আমি কিন্তু আমার মধ্যে ছিলাম না। লাস্টে যখন ওই ছায়ের উপরে বিড়ালটা যায়, আমি লাফ দিতে যাব, এই পরিস্থিতির মধ্যে পিছন দিয়ে আমার গুরুদেব আমার হাতটা ধরে ফেলে। তখনই আমার হাতটা ধরে ফেলে, তখন আমার চোটকা ছাড়ে যে আমি কি করতে যাচ্ছি বা কি করছি, পরিস্থিতিটা তখন আমি দেখার চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে আমি আমার গুরুদেবকে বললাম, গুরুদেব আমি কোথায়? গুরুদেব আমাকে উল্টে প্রশ্ন করলো, তুই কোথায়, তুই কি করতে যাচ্ছিস? আমি গুরুদেবকে অতি সহজ ভাষায় উত্তর দিলাম, গুরুদেব একটা বিড়াল আমাকে ডাকছিল। গুরুদেব আমাকে ধমক দিলেন, তোকে বারবার করে বলেছি তুই গুন্ডি থেকে বেরোবি না, গুন্ডি থেকে বেরোবি না, তুই কেন বেরোবি? কিন্তু আমি বুকার মতো গুরুদেবকে বললাম, গুরুদেব ওই বিড়ালটা আমাকে ডাকছে। গুরুদেব যেভাবে হতাশ হলেন এবং আমাকে ধমক দিলেন এবং বকলেনও, বকার পরে আমাকে বোঝালেন পরিস্থিতিটা, যে দেখ তুই কোন জায়গাতে এসে দাঁড়িয়ে আছিস, আর এই যে লাভটা দিতে চাইছিলিস, লাভ দিলে তুই কোথায় পড়ছিস। তখন আমি চারপাশটা যখন দেখলাম, আমার তো জীবন ওখানেই শুকনো হয়, পুরো শুকিয়ে গেছে। তখন আমার টাগরা, আমি যে কথা বলছি, আমার ওই টাগরা পর্যন্ত শুকিয়ে গেছে, যেন গালে একটু জলও নেই, যে লালাটা থাকে সে লালাটাও নেই, পুরো শুকিয়ে গেছে। গুরুদেবকে বলছি, গুরুদেব আমি এখানে কিভাবে এলাম? গুরুদেব বললো, এসব প্রশ্নের উত্তর এখন না, চলো বাড়ির দিকে রওনা দিই। আজকের মতো তুমি অনেক শিক্ষা অর্জন করেছো, বাড়ি ফেরা যাক। আবার যথারীতি আমরা ওই শ্মশান দিয়ে ফিরে আসলাম। গুরুদেবের একটা বাণী ছিল যে পিছনে ফিরে তাকাবে না, সেটা আমরা শুনে আমি তাকাইও না। ওখান থেকে শ্মশান থেকে বেরোই, আবার যথারীতি আমাদের সেই সাইকেল, সেখানে জামা প্যান্ট পোশাক আশাক ছিল, সেগুলো আমরা পরি। পরার পর আমরা সাইকেলটা নিই, আবার সেই পথ ধরে আমরা বাড়ির দিকে রওনা দিই। বাড়ি আসার পর গুরুদেব আমাকে আমার ঘর বন্ধ করে আমাকে আমার ঘরের মধ্যে ছেড়ে দিয়ে তারপরে উনি ওনার বাড়িতে চলে যায়। এবং গুরুদেব আমার মাথার উপরে বরাবরই ছিলেন, আজও আছেন আমার গুরুদেব। গুরুদেবের থেকে জীবনে অনেক শিক্ষা লাভ করেছি, অনেক গল্প আছে, কিন্তু একদিনে সব গল্প নয়। আজকের এই পর্যন্ত আমার গল্প, আর কেউ শুনতে চাইবে না গল্পটা শুনে কি ভয় লেগেছে সবার? ভয় তো লেগেছে এবং কিছু কোশ্চেনও আছে। তো আজকের আমরা আড্ডাটা বেশি বড় করব না, এই কোশ্চেনগুলো আমরা আগামীকাল জিজ্ঞাসা করব। একদম ঠিক আছে। রাজবাবু যা প্রশ্ন আছে কালকে আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর দেব, এবং এটা আমার নিজের জীবনে ঘটা একটা ঘটনা। প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দেবো, শুধু রাজবাবুর নয়। তাহলে আড্ডাটা এখানে আজকে শেষ করি নাকি? একদম। আমরা আড্ডাটা আজকে এখানেই শেষ করছি। আমরা আবারও কালকে চলে আসবো আমাদের আড্ডা নিয়ে, এবং রাজবাবুর প্রশ্নগুলো আমরা শুনবো এবং তার উত্তরও দেব। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। 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 গুড নাইট।